পাকিস্তানে নয়া সংঘাতের আশঙ্কা ও ইমরানের মুক্তির দাবি প্রকট হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অস্থির এক দেশ পাকিস্তান, সারা মাসই যেন সংঘাতের খবরে ভরপুর থাকে দেশটি। বিশেষ করে ইমরানের মতো এক বিশ্ব জনপ্রিয় নেতাকে যখন কারাগারে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়, তখন সে দেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল থাকবে তা সহজেই অনুমেয়। এর মধ্যে পিটিআইয়ের নেতা কর্মীদের যেভাবে হেনস্থা করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তাতে করে পাকিস্তানের পরিস্থিতি আরও সংঘাতের দিকেই এগোচ্ছে বলা যায়। রাতভর পুলিশি অভিযানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতাদের গ্রেপ্তারের ঘটনা বিরোধী এবং সরকারের মধ্যে আরেকটি শোডাউন শুরু করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের রাজনীতিবিদদের সোমবার গভীর রাতে পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে গ্রেপ্তার করা হয়। ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি সমাবেশ করার একদিন পরে এই ঘটনা ঘটে। বেশ কয়েকটি অভিযোগে গত বছরের আগস্টে কারাবন্দী হন ইমরান খান। যদিও বেশিরভাগ ক্ষেত্রে তার দোষী সাব্যস্ত হওয়াকে বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। ৭১ বছর বয়সী ক্রিকেটার রাজনীতিবিদ বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যান্য মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। বেশ কয়েকটি অধিকার গোষ্ঠী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছে, তার আটককে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছে। সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক ইঙ্গিত যে খানকে সামরিক আদালতে বিচার করা হতে পারে তা পিটিআইকে আরও ক্ষুব্ধ করেছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, সোমবার সন্ধ্যায় অধিবেশন শেষ হওয়ার পর সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে পিটিআই নেতাদের আটক করে গাড়িতে ঠেলে ওঠাচ্ছে পুলিশ অফিসাররা। ইসলামাবাদের অন্যান্য স্থান থেকেও একই ধরনের অভিযানের খবর পাওয়া গেছে। যদিও পুলিশ বলেছে যে তারা পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান সহ ৪-৫ জন পিটিআই রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছে। পার্টির দাবি অন্তত ১৩ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। পিটিআইয়ের সাইদ জুলফি বুখারি আল জাজিরাকে বলেছেন, সশস্ত্র মুখোশধারী ব্যক্তিরা সংসদ চত্বরে প্রবেশ করে এবং দলের আরও বেশ কয়েকজন আইন প্রণেতাকে গ্রেপ্তার করে। আমাদের অনেক আইন প্রণেতা বর্তমানে আত্মগোপনে আছেন, কেউ কেউ অভিযানের পর নিখোঁজ রয়েছেন। এটি একটি মর্মান্তিক ঘটনা এবং গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশের একদিন পরে এই ক্র্যাকডাউনটি হয়েছিল, যেখানে সারা দেশ থেকে আসা হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিল। এই বছরের ফেব্রুয়ারিতে বিতর্কিত সাধারণ নির্বাচনের পর এটি ছিল পার্টির প্রথম শক্তি প্রদর্শন, যেখানে ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সর্বাধিক ৯৩টি আসন জিতেছে, কিন্তু সরকার গঠনে ব্যর্থ হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এবং পাকিস্তান পিপলস পার্টি PPP, যারা যথাক্রমে ৭৫ এবং ৫৪ আসন জিতেছে, অন্যান্য ছোট দলগুলির সহায়তায় একটি জোট সরকার গঠন করেছে। পিটিআই অভিযোগ করেছে যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ ভোটের সুষ্ঠুতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তবে পাকিস্তানি নির্বাচন কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। পিটিআই বলেছে যে রোববারের সমাবেশ মূলত ২২ আগস্টের জন্য নির্ধারিত ছিল, কিন্তু নিরাপত্তা উদ্বেগের কারণে বিলম্বিত হয়েছিল। রাজধানীতে জনসমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করার প্রস্তাবিত আইনসহ সরকার কর্তৃক আরোপিত বেশ কয়েকটি বাধা সত্ত্বেও এটি অনুষ্ঠিত হয়েছিল। ইমরান খানের মুক্তি এবং গণতন্ত্র ফেরানোর আন্দোলনে উত্তাল দেশটির পরিস্থিতি। রাজধানী ঘেরাও কর্মসূচিকে ঘিরে গেল কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদের চারপাশের রাস্তাগুলো শিপিং কন্টেইনার সারিবদ্ধ হয়ে আছে, যাতে কোনো প্রতিবাদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে দেওয়া সম্ভব হয়। পাকিস্তানের রাজধানীবাসীও এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। কোনো ধরনের অশান্তির খবর মাত্র কর্তৃপক্ষ ইসলামাবাদ সিল করে দিয়ে আসছে। ফলে ইসলামাবাদের বাসিন্দারা বিষয়টির সঙ্গে আরও অভ্যস্ত হয়ে উঠেছেন। তারা জানান, বিরোধী দল কোনো কর্মসূচি দেওয়া মাত্রই রাজধানীকে অবরুদ্ধ করে ফেলা হবে। ফলে এখন আর তাদের কাছে সরকারের এই ধরনের নিবারণমূলক ব্যবস্থা আর কোনো আলোচ্য বিষয় নয়। গত রবিবার কন্টেইনারগুলো দিয়ে ইসলামাবাদ শহরের চারপাশে ২৯টি রুট অবরোধ করে রাখা হয়। একটি বহুল প্রচারিত এবং প্রত্যাশিত রাজনৈতিক সমাবেশকে ঘিরে এই ব্যবস্থা নেয় শহর কর্তৃপক্ষ। ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থকরা তাদের হাজার হাজার কর্মী এবং সমর্থককে ইসলামাবাদ চলো
কর্মসূচির ডাক দিয়েছিলেন। ইসলামাবাদের বাইরেই বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সে সময় কন্টেইনারগুলো পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের সামনে কোনো বাধাই গড়ে তুলতে পারেনি, বরং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে প্রতিবাদকারীরা কন্টেইনারগুলো উপেক্ষা করেই সমাবেশের জন্য নির্ধারিত স্থানে জড়ো হচ্ছেন। জনতা, পতাকা ও ব্যানার ছেয়ে গিয়েছিল সেই সমাবেশে। অনেকের মুখে ছিল ইমরান খানের মাস্ক পরা, মুখে ছিল ইমরান খান জিন্দাবাদ স্লোগান। সমাবেশে যার মুখ সর্বত্র ছিল তিনি নিজেই উপস্থিত ছিলেন না, কারণ দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। মিস্টার খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। উচ্চ আদালত থেকে জামিন এবং জাতিসংঘের আহ্বানের পরও শাহবাজ সরকার ইমরান খানকে মুক্তি দিচ্ছে না। বেশিরভাগ বিশ্লেষক বলছেন যে পাকিস্তানের রাজনৈতিকভাবে শক্তিশালী সামরিক বাহিনীর কাছ থেকে স্পষ্টভাবে নির্দেশনা ছাড়া কিং খানকে ছাড় দেয়া হবে না। এরপরও পিটিআই নেতারা দমে যেতে নারাজ। তারা বলছেন প্রয়োজনে জেলের তালা ভেঙে তাদের নেতা ইমরান খানকে বের করে আনা হবে। রোববার সমাবেশ থেকে পিটিআই নেতাদের অনেকেই তাদের জ্বালাময়ী ভাষণে এ ধরনের বক্তব্য দিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর মঞ্চ থেকে ডেকে ওঠেন, শোনো পাকিস্তানিরা, যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইমরানকে বৈধভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমরা নিজেরাই ইমরান খানকে মুক্তি দেব। আপনি কি প্রস্তুত? এ সময় পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান তোলেন। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশের পর প্রতিক্রিয়া দ্রুত এসেছিল। পরের দিন সন্ধ্যায় সামাজিক ও গণমাধ্যমে বিরোধীদের ওপর দমন অভিযান শুরুর খবর আসতে শুরু করে। পাকিস্তানের পার্লামেন্টের ফুটেজে দেখা গেছে পার্টির চেয়ারম্যান ও এমপি গহর আলী খান ভবন থেকে বের হচ্ছেন। পুলিশ তার হাত শক্ত করে ধরে রেখেছে। ক্যামেরা এবং মোবাইল ফোন তার চারপাশে ঘোরাফেরা করছে। জাতীয় পরিষদের আরেক সদস্য শোয়েব শাহিনের অফিসের ভেতরে ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে বেশ কিছু লোক দরজা দিয়ে ঢুকে পড়ে তাকে দ্রুত ঘর থেকে বের করে দেয়া হচ্ছে। তবে ঠিক কাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। পুলিশ বিবিসিকে 3 জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও পিটিআই দাবি করেছে কমপক্ষে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গহরকে ছেড়ে দেওয়া হয়। শুরু থেকেই অনুমান করা হয়েছিল এই গ্রেপ্তারগুলো নতুন এক আইনের আওতায় করা হচ্ছে। এই আইনটি গত সপ্তাহে জারি করা হয়, যাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের ওপর আরেকটি আক্রমণ হিসেবে চিহ্নিত করেছিল। নতুন আইনে জনসমাগমকে সীমাবদ্ধ করা হয়েছে এবং অবৈধ সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য 3 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের দমন পীড়নের ঘটনাটি ছিল ইমরান খানের পিটিআই এবং কর্তৃপক্ষের মধ্যে বিড়াল এবং ইঁদুরের দীর্ঘ খেলার সর্বশেষ উদাহরণ। তাহলে পাকিস্তানের জন্য এই ক্ষমতার লড়াইয়ের মানে কি? ওয়াশিংটনের উইলসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, এটি এক বিপজ্জনক বিভ্রান্তি, কিন্তু সবচেয়ে খারাপ। এটি এমন কিছু হতে পারে যা দেশকে আরও বেশি অস্থিতিশীল করে তোলে। এটি পাকিস্তানের অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলাকে আরও কঠিন করে তুলবে। পাকিস্তান এখনও তার অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করছে। কুগেলম্যান যুক্তি দেন যে পাকিস্তানের সামরিক বাহিনী পিটিআইয়ের ওপর ক্র্যাকডাউনের পেছনে এটিকে একটি চালিকা শক্তি বলে মনে করা হয়। একটি পরিবর্তনশীল বিশ্বের সাথে লড়াই করার চেষ্টা করছে তারা। অনেক বছর ধরে সেনাবাহিনী ভিন্ন মতের সাথে তার পথ পরিক্রমা এগিয়েছে। এই ক্র্যাকডাউনের মাধ্যমে সেটি ছিন্ন হয়ে গেছে এবং পিটিআই সামাজিক মাধ্যমে রাজনীতিকে পরিচালনা করার কৌশল রপ্ত করে ফেলেছে। কুগেলম্যান বিষয়টিকে পাকিস্তান সেনাবাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ হিসেবে মনে করেন। তিনি বলেন, পিটিআই সফলভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে আন্দোলন বেগবান করতে পেরেছে, যা দেশটির সেনাবাহিনীর জন্য স্বস্তিদায়ক নয়। অবৈধ সমাবেশ আইন এবং সংসদ থেকে আইন প্রণেতাদের গ্রেপ্তারের বিরুদ্ধে ডিজিটাল অধিকার কর্মীদের দ্বারাও সমালোচিত হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে মাইক্রোব্লগিং সাইট এক্স পাকিস্তানে ভিপিএন ছাড়া কাজ করেনি। সামরিক বাহিনী বারবার সাইবার সন্ত্রাস নিয়ে স্বর উঁচু করেছে এবং সরকার সম্প্রতি বলেছে যে এটি একটি অনলাইন ফায়ারওয়াল তৈরি করছে। ফায়ারওয়াল কিভাবে বাক স্বাধীনতা সীমিত করতে পারে সে সম্পর্কে প্রশ্ন করা হলে একজন মন্ত্রী বলেছিলেন, এটি কিছুতেই বাধা দেবে না। এটিকে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া মেশিনকে সীমিত করার চেষ্টা হিসেবেও দেখছেন অনেকে। সংঘর্ষ যত দীর্ঘ হবে পাকিস্তানের জন্য তা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। লাহোর ভিত্তিক
রাজনৈতিক ভাষ্যকার এবং সাংবাদিক মেহমাল সরফরাজ যেমন বলেছেন, যখন রাজনৈতিক দলগুলো লড়াই করে তখন তৃতীয় শক্তি সুবিধা নেয়। অনেক বিশ্লেষকের মতে সেই তৃতীয় শক্তি পাকিস্তানের সামরিক বাহিনী, যা দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তবে সামরিক বাহিনী যে মাত্রায় বেসামরিক সরকারগুলোকে সিদ্ধান্ত নেয়ার অনুমতি দিয়েছে তা হ্রাস পেয়েছে এবং ক্ষয় হয়েছে। তবে আজও অনেক বিশ্লেষক দেশটির অনেক রাজনৈতিক সিদ্ধান্ত ও বিধিনিষেধের পেছনে সেনাবাহিনীর হাত দেখেন। মিসেস সরফরাজ বলেন, যদি না রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে কথা বলে, এই হাইব্রিড শাসন ক্রমেই শক্তি অর্জন করতে থাকবে। হাইব্রিড তখন আরও স্থায়ী হতে পারে। ইমরান খান অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এবং তার দলের অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার কোনো আগ্রহ নেই, কারণ পিটিআই মনে করে তারা জনপ্রিয় এবং সবাইকে একত্রিত করতে সক্ষম। চাপের কাছে মাথা নত করবে না। কিন্তু দলের সদস্যরা তাদের নেতার নাম শিরোনামে রাখার সাফল্য সত্ত্বেও তারা তাকে কারাগার থেকে বের করতে পারছেন না। সমঝোতায় আসার পরিবর্তে সাম্প্রতিক সমাবেশ এবং উত্তপ্ত বক্তৃতা ইঙ্গিত দেয় যে তারা সংঘর্ষে রয়ে গেছে এবং এটি তাদের রাজনৈতিক এবং আইনি উভয় অবস্থানের জন্য প্রভাব ফেলতে পারে। ইমরান খান এখনও সামরিক আদালতে বিচার এড়াতে লড়াই করছেন। সামরিক বাহিনীও দৃঢ় প্রতিজ্ঞ। পিটিআই যত বেশি ধাক্কা দেবে বলে মনে হচ্ছে, সামরিক বাহিনী তার পথে আরও বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে। কারো কারো জন্য ভয়, তবে এই নতুন ব্যবস্থাগুলো একবার চালু হয়ে গেলে সেগুলো ফিরিয়ে আনা কঠিন হবে। মিসেস সরফরাজ বলেছেন, বিপদ হলো যে আমরা গণতন্ত্র হারাচ্ছি এবং যতদিন যাচ্ছে একটি হাইব্রিড ক্ষমতা বলয় শক্তিশালী হয়ে উঠছে। এভাবে চলতে দেয়া যায় না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।